ওকে তো থাকতেই হবে। ওকে, ওর সব বন্ধুদের আমার শুরু হয় বিয়ের অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্ত দিয়ে। স্বাক্ষরের বিয়ের আসরে ঝিল সবার সামনে একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনায়। তার কণ্ঠে গান শুনে পুরো পরিবেশ এক মুহূর্তের জন্য থমকে যায়। গান শেষ হতেই নীলাঞ্জন ছুটে এসে ঝিলকে জিজ্ঞেস করে সে ঠিকঠাক পৌঁছেছে কিনা। ফোনে তাকে না পাওয়ায় সে ভীষণ চিন্তায় ছিল। ঝিল হালকা হেসে আশ্বস্ত করে বলে সে এখন নিরাপদেই আছে, আর দুশ্চিন্তার কিছু নেই। নীলাঞ্জন জানায় ঝিলকে সামনে দেখে তার মন অনেকটা শান্ত হয়েছে। এদিকে বাড়ির বড়রা বিয়ের অনুষ্ঠান এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। স্বাক্ষরের মা মনে করিয়ে দেয় আর দেরি না করে এখনই কনেকে মণ্ডপে নিয়ে আসা দরকার। সে ভ্রমরকে নির্দেশ দেয় চৈতিকে নিয়ে আসার জন্য। অন্যদিকে ঝিলের গায়ে থাকা ভারী গয়না দেখে স্বাক্ষরের মা বিস্মিত হয়ে সাতরূপার কাছে প্রশ্ন তোলে, এত গয়না কোথা থেকে এলো? সব কি সোনার? সাতরূপা বিষয়টা হালকাভাবে এড়িয়ে যায়। মিনুকে ডেকে আবার প্রশ্ন করা হলে মিনু হাসি মুখে জানায় ওরা সাধারণ মানুষ, এত সোনা কেনার ক্ষমতা নেই। সম্ভবত পার্লার থেকেই সাজিয়ে দেওয়া হয়েছে, যেহেতু নিমন্ত্রণে এসেছে। এই কথা শুনে স্বাক্ষরের মা ঝিলকে নিয়ে কটাক্ষ করে। তখন মিনু শান্তভাবে বোঝায় আজকের দিনে না সাজলে মানুষ উল্টো কথা বলত, এতে অপমান হতো, যা এই বাড়ির ওপরই এসে পড়ত। অন্যদিকে তিতির দৌড়ে এসে চৈতিকে জানায় সমস্যা হয়েছে, তাও এক নয় দুটো। বরণ করতে গিয়ে প্রদীপসহ ডালা পড়ে গেছে, আবার বরণ করতে গেলে কাকিমা মানা করেছেন। চৈতি বিষয়টা শুনে বিস্মিত হয়। সে বলে মনে মনে আশীর্বাদ করলেই কি সব ঠিক হয়ে যায়? তার বন্ধুরা তাকে বোঝায় এসব কুসংস্কার আজকাল কেউ মানে না। কিন্তু চৈতির মুখ দেখে বোঝা যায় তার মনে অজানা একটা আশঙ্কা বাসা বেঁধেছে। এরপর তিতির আরও বড় খবর দেয়, ঝিল এখানে এসেছে, নাকি স্বাক্ষর নিজেই তাকে নিমন্ত্রণ করেছে, তাই সে ব্যাঙ্গালোরে যায়নি। এই কথা শুনে চৈতির মুখ আরও গম্ভীর হয়ে ওঠে। একটু পরেই দেখা যায় মিলি ঝিলের দিকে তাকিয়ে বলে তাকে দেখতে একেবারে বিয়ের কোণের মতো লাগছে। সাতরূপা তাকে ধমক দিলেও মিলি আবেগে বলে সে খারাপ কিছু বলেনি। তার দিদি সুন্দর লাগছে, আর তারও তো একদিন নতুন জীবন শুরু হতে পারে। মিনু পরিস্থিতি সামলাতে চাইলেও মিলি ক্ষোভে বলে দারিদ্র্যের জন্য আর কত অপমান সহ্য করতে হবে। এই কথা বলেই সে সেখান থেকে সরে যায়। এদিকে স্বাক্ষর দূর থেকে ঝিলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখে স্পষ্ট দ্বিধা ও অস্বস্তি। পরে ঝিলের বন্ধুরা তাকে ঘিরে ধরে প্রশ্ন তোলে ডাক্তারবাবু আসলে কি চাইছে? এমনভাবে সাজিয়ে সবাইকে দেখাতে চায়, নাকি তাদের মধ্যে কিছু নেই, নাকি সবকিছু মিটে গেছে এই বার্তা দিতে? অন্যদিকে তিতির চৈতিকে সাবধান করে বলে এবার শক্ত করে ধরে রাখতে হবে, না হলে সব হাতছাড়া হয়ে যেতে পারে। সে নিজের মনের ক্ষোভ উগড়ে দেয়। যাকে সে পছন্দ করত তাকে তার দিদি কেড়ে নিয়েছে। মুখে কিছু না বললেও সে মনে মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে রাখে। ঠিক সেই সময় চৈতির বাবা এসে তাড়া দেয়, সবাই মণ্ডপে ডাকছে, আর দেরি করা যাবে না। চৈতি আবার বরণ নিয়ে প্রশ্ন তুললে বাবা তাকে আশ্বস্ত করে বলে এসব অশুভ ভাবনা ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। শেষ দৃশ্যে দেখা যায় কনেকে আনতে দেরি হওয়ায় স্বাক্ষরের ছোট কাকার রাগে চেঁচামেচি শুরু করে দেয়। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সৃজনী ও তার মেয়ে। সৃজনীকে দেখামাত্র ছোট কাকা স্তব্ধ হয়ে যায়। বাতাসে জমে ওঠে অদ্ভুত এক নীরবতা।